এখন দেখ এই যে ভ্যারিয়েবলগুলো আছে, এই ভ্যারিয়েবলগুলো ভাই দুরকম টাইপের হতে পারে। কি কি টাইপের ভ্যারিয়েবল হতে পারে? দেখ একটা টাইপের ভ্যারিয়েবল আছে হচ্ছে, বা এদেরকে আমরা বলি হচ্ছে, তার মানে কি, তুই ম্যাথসে করেছিস ভাই y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স কমা জেড পড়েছিস, তার মানে y আমার ডিপেন্ড করছে এক্স আর জেড এর উপরে, তাই তো পড়েছিস না তুই? ফাংশন, তাহলে এখানে কি আছে, এক্স জেড হচ্ছে আমার ফাংশন, বুঝতে পারছিস? ম্যাথসে এগুলো করেছি। তার মানে বেসিক্যালি পি ভি টি এরা হচ্ছে ফাংশন, একটা বোঝা গেছে, এটা একটা ফাংশন। ফাংশন এবার আমার বেসিক্যালি দুখানা টাইপের হয়। খাতায় লেখ 1 নাম্বার হেডিং দে, ফাংশন খাতায় 1 নাম্বার হেডিং দে, লেখ স্টেট ফাংশন। স্টেট ফাংশন, স্টেট ফাংশন বলে দুখানা লাইন ছেড়ে দে, দিয়ে 2 নাম্বার হেডিং দে, লেখ পাথ ফাংশন। স্টেট ফাংশন 2 নাম্বার, দুটো লাইন ছেড়ে দিয়ে 2 নাম্বার হেডিং দিচ্ছিস পাথ ফাংশন। স্টেট ফাংশন আর পাথ ফাংশন। স্টেট ফাংশন মানে কি? তাহলে বুঝলাম ভাই এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল। ভেরিয়েবলের এক্সাম্পল কি? প্রেসার আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে, আর অনেক কিছু আছে। আমি আপাতত সিম্পল গ্যাসের জন্য এই তিনখানা টার্ম ইজিলি বুঝতে পারছি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। আমি বুঝতে পারি ভাই প্রেসার, ভলিউম, টেম্পারেচার চেঞ্জ করলে গ্যাসের স্টেটটাও চেঞ্জ হয়ে যায়, এটুকু আমি বুঝতে পারি। এই জন্য আমরা এই তিনখানা ইজি এক্সাম্পল না। এখন দেখ কিছু কিছু ফাংশন আছে যারা হচ্ছে আমার শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। যেমন তোকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধর তুই সি লেভেলে দাঁড়িয়ে আছিস, ধর পুরীতে দাঁড়িয়ে আছিস, আর ভাই এটা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্টের উপরে ধর তুই দাঁড়িয়ে আছিস। তুই পুরীতে গেছিস কিনা আমি তোকে জিজ্ঞেস করতে পারি, বাট এভারেস্টের উপর যে গেছিস না সেটা জিজ্ঞেস করলাম না। তুই যখন ভাই পুরীতে দাঁড়িয়ে আছিস তখন তোর যা পোটেনশিয়াল এনার্জি হবে, আর যখন তুই এভারেস্টের উপর দাঁড়িয়ে আছিস তখন তোর পোটেনশিয়াল এনার্জি সেম হবে না আলাদা হবে বলতো? আলাদা হবে। কেন? কারণ পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা তুই কি পড়েছিস, ফিজিক্সে পড়েছিস, এমজিএইচ। দেখ এইচ বাড়লে পোটেনশিয়াল এনার্জি বাড়বে। তো এইচটা অ্যাকচুয়ালি কোন এইচ? আমরা যদি বেসিক্যালি ভাবি, আমরা নিচ থেকে একটা লেভেল কনসিডার করে নিলাম, ঠিক আছে? আমরা নিচ থেকে একটা লেভেল কনসিডার করে নিই। দেখ যখন পুরীতে দাঁড়িয়েছিলাম তখন এটা হচ্ছে আমার এইচ, আর যখন এভারেস্টের মাথা দাঁড়িয়েছি তখন হচ্ছে এটা আমার এইচ। তাহলে স্বাভাবিকভাবে এখানে আমার এইচ বেড়েছে, তাহলে আমার এমজিএইচও বাড়বে। বুঝতে পারছিস? বুঝতে পারলাম। তার মানে এই জন্য আমার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু এখানে যা হবে ওখানে আলাদা আলাদা হবে এবং ওখানে হাইয়ার হবে। তুই বল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু, ওই কিছুক্ষণ আগে তোকে বিল্ডিং এর এক্সাম্পল দিয়েও বললাম, তো পোটেনশিয়াল এনার্জির ভ্যালু তুই এখান থেকে ওখানে কিভাবে গেলি তার উপর ডিপেন্ড করবে না ভাই। পোটেনশিয়াল এনার্জি কিভাবে তুই ওখানে গেছিস তার উপর ডিপেন্ড করবে না। পোটেনশিয়াল এনার্জি ভ্যালু আমার ডিপেন্ড করবে, আচ্ছা হাইট এখানে এত ওখানেও তো ব্যাস পোটেনশিয়াল এনার্জি অত, কোন পাথওয়েতে আমি গেছি তার উপর ডিপেন্ড করছে না। বুঝতে পারছিস? তার মানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে আমার পাথের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র স্টেটটার উপর ডিপেন্ড করে। বোঝা গেছে? এই ধরনের ফাংশনকে বলা হচ্ছে স্টেট ফাংশন। ক্লিয়ার? বুঝলাম। এইবারে তুই আমাকে বল, ধর তুই এভারেস্টের মাথায় গেছিস হচ্ছে এইখান থেকে এইভাবে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গেছিস, এইটা একটা তোর পাথওয়ে আছে। সেকেন্ড রাইডটা পাথওয়ে তোকে ভাই এখান থেকে টুক করে ধরে এখানে বসিয়ে দিচ্ছি, হেলিকপ্টারে চলে গেছিস। তুই বল তো কোথায় ওয়ার্ক ডান বেশি হবে? কোথায় ওয়ার্ক ডান বেশি হবে? তুই এভাবে ঘুরে ঘুরে গেছিস, আরেকটা হচ্ছে ভাই হেলিকপ্টারে টুক করে চলে গেছিস, কোথায় ওয়ার্ক ডান বেশি হবে? তাহলে ওয়ার্ক ডিপেন্ড করবে ভাই পাথের উপরে ডিপেন্ড করবে, কিন্তু ওয়ার্ক ডিপেন্ড করবে পাথের উপরে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? তার মানে আমাদের পাথ ফাংশন এরকম আমাদের সিলেবাসে দুখানাই আছে, একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ক। তাহলে পাথ ফাংশন করা যারা আমার ডিপেন্ড করে কার উপরে? পাথের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? তাহলে স্টেট ফাংশনের মধ্যে লেখ হুইচ ডাজ নট ডিপেন্ড অন পাথ, তারা হচ্ছে আমাদের স্টেট ফাংশন। এক্সাম্পল আপাতত পোটেনশিয়াল এনার্জি লিখে রাখতে পারিস। আমি তোকে ঘুরিয়ে কতগুলো এক্সাম্পল পাবো, তোকে মুখস্থ করে দিতে হবে। ঠিক আছে? বা বাড়ি গিয়ে একটু নিজে বোঝার চেষ্টা করবি এটা কেন স্টেট ফাংশনও নিজেই বুঝে যাবি। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? টেম্পারেচার বলতো, টেম্পারেচার কি হবে স্টেট ফাংশন না পাথ ফাংশন? পারবি বলতে ভাই? এখানে যা টেম্পারেচার ছিল ওখানে টেম্পারেচার কত হবে? ও তো ফিক্সড ভাই। আমার এভারেস্টের মাথায় টেম্পারেচার আর এখানে টেম্পারেচার কত সেটা ডিপেন্ড করবে যে আমি কিভাবে গেলাম তার উপরে? না ভাই, ডিপেন্ড করবেই না এক্স্যাক্টলি। বুঝতে পারিস? তাহলে আমরা এখন সব লিখছি না, আবার তোকে একটা আইডিয়া দিলাম, তুই বাড়ি গিয়ে কিভাবে অ্যানালিসিসটা করবি। চল, বোঝা গেছে? আবার তুই পোটেনশিয়াল এনার্জি লিখে রাখ। আর পরেরটা লেখ পাথ ফাংশনের মধ্যে লেখ which depends on path, তার মধ্যে দুখানা এক্সাম্পল লেখ, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সিলেবাসে আছে। লেখ এক্সাম্পল হিট, ব্র্যাকেটে লিখবি স্মল লেটারে কিউ, এন্ড ওয়ার্ক, ব্র্যাকেটে স্মল লেটারে ডাব্লিউ। হয়ে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের হিট আর ওয়ার্ক, যেটা হচ্ছে আমাদের কি দুখানা স্টেট ফাংশন আর পাথ ফাংশন। বুঝতে পেরেছি? স্টেট ফাংশন মানে ভাই ডিপেন্ড করবে কার উপরে? শুধুমাত্র স্টেটের উপরে। পাথ ফাংশন মানে ডিপেন্ড করবে কার উপরে? পাথের উপরে ডিপেন্ড করবে, স্টেটের উপর ডিপেন্ড করবে না। তাহলে এটা হচ্ছে আমাদের
স্টেট ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ পাথ ফাংশন বুঝতে পারলাম। তো এখন আমি যে তোকে বলছিলাম যে থার্মোডাইনামিক্স আমাদের বলতে পারবে ইনিশিয়ালি কত ছিল আর ফাইনাল কত ছিল, বাট চেঞ্জটা কিভাবে হয়েছে সেটা বলতে পারবে না। এগুলো তো আমি তোকে এতক্ষণ বাই টেম্পারেচার দেখালাম যে এভারেস্টের মাথায়, বিল্ডিং এর মাথায় কি হবে। কেমিস্ট্রি রেসপেক্ট আমরা জিনিসটাকে কিভাবে ফেলবো, চল কেমিস্ট্রি রেসপেক্টে কিভাবে আমরা এটাকে রিলেট করতে পারি। বেসিক্যালি আমি যদি তোকে বলি দুখানা রিয়াকশন মেকানিজম আমরা সিলেবাসে এখন অবধি পড়েছি, বলতো কি কি নাম ছিল দুখানা রিয়াকশন মেকানিজম আমরা অর্গানিকের মতো পড়েছি, বল। দুখানা মেকানিজম পড়েছি, এটা একটা টাইপের মেকানিজম, ওটা আরেকটা টাইপের মেকানিজম। কি কি মেকানিজম পড়েছি বলেছিলাম, এটা ক্লাস 12 এ আছে, ক্লাস 11 এও অলরেডি অনেক স্কুলে কোশ্চেন করে, আমরা এখানে করেছিলাম দুখানা মেকানিজম, SN1 আর SN2, এক্স্যাক্টলি SN1 আর SN2, SN1 আর SN2 মেকানিজম। তো বেসিক্যালি SN1 মেকানিজম আমার কি হতো, আমি যদি ভাবি SN1 মেকানিজমে, তখন আমার কাছে স্টার্টিং মেটেরিয়াল আছে, কার্বনের সাথে লেগে আছে Br, আমি এই বানাতে চাই কার্বনের সাথে কে, তিনটে হাতে কে লেগে আছে আমি সেটা নিয়ে আপাতত কনসার্ন নই, Br সরিয়ে আমি এখানে ঢোকাতে চাই OH। সিমিলারলি আমি SN2 রিঅ্যাকশন একখানা করব, কার্বনের সাথে এখানে লেখা আছে Br, আমি এখানে কার্বনের সাথে লাগাতে চাই OH। তো বলতে এই কনভার্সনটা করার জন্য আমাকে কি রিয়েজেন্ট দিতে হবে বল, অর্গানিকের কোশ্চেন, এই কনভার্সনটা করার জন্য আমাকে কি রিয়েজেন্ট দিতে হবে, কি দিতে হবে বল, যত টাইম ইচ্ছা নেই। CBr বন্ডকে আমি COH এ কনভার্ট করব, বহুদিন আমাদের অর্গানিক পড়া হয়ে গেছে। অ্যালকোহলিক কেউএইচ দিলে হবে না, অ্যাকোয়াস কেউএইচ, এক্স্যাক্টলি অ্যাকোয়াস কেউএইচ দেবো, মনে আছে? তাহলে ভাই Br বা হ্যালোজেন গুলো সরে জায়গায় লাগবে হচ্ছে OH, খুব ভালো কথা, ঠিকই বলেছি একদম, অ্যাকোয়াস কেউএইচ দেবো, হয়ে যাবে হচ্ছে আমার Br সরে লাগবে OH। আচ্ছা অ্যালকোহলিক কেউএইচ যখন আমি বললি, তাহলে বলতে অ্যালকোহলিক কেউএইচ দিলে কি হতো, অ্যালকোহলিক কেউএইচ দিলে কি হতো বল, যত ইচ্ছা টাইম নেই, কোনো অসুবিধার কিছু নেই, খাতা দেখেও বলতে পারিস, ঠিক আছে? অ্যালকোহলিক কেউএইচ দিলে কি হবে, এবং মনে রাখবি তুই যত ক্লাস 11 ফাঁকি দিবি অর্গানিকে, ক্লাস 12 তত সাফার করবি, এবং তার জন্য প্রিপেয়ার থাকবি, ঠিক আছে? আগে থেকে প্রিপেয়ার থাকাটা ভালো। যখন যদি ক্লাস 11 অর্গানিকে ফাঁকি দিবি, ফাঁকি মানে কি, বাড়িতে সিম্পলি প্র্যাকটিস করবো না, ফাঁকির তো আর কোনো মানে নেই ভাই, মানে বাড়িতে আমার খাতা খুলে দেখে একটু পড়তে ইচ্ছা করে না, লিখতে ইচ্ছা করে, এটা হচ্ছে ফাঁকি, ফাঁকির ডেফিনেশন। যত তুই ক্লাস 11 অর্গানিকে ফাঁকি দিবি, সিম্পলি ক্লাস 12 সাফার করার জন্য বি প্রিপেয়ার, সিম্পল ব্যাপার, তখন কাউকে ব্লেম টেম করার কোনো জায়গা নেই। গ্যারান্টি দিয়ে বলেছি অনেক জায়গায় আছে যেখানে ক্লাস 11 তোকে অর্গানিক পড়াবেই না ইনফ্যাক্ট, কিন্তু তুই তখন সাফার করি ক্লাস 12 গিয়ে। কি হবে বল, অ্যালকোহলিক কেউএইচ দিলে কি হবে, না Br আর কে বেরোবে, আরেকজনও বেরোবে, কে বেরোবে, এক্স্যাক্টলি, তার মানে কি বেরোলে বলতো কি রিঅ্যাকশন বলবে, এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন ভাই বেরিয়ে চলে গেছে, তাহলে HBr বেরিয়ে যাবে। তো আমি ওখানে ভাই বলিনি কার্বনের পাশের কার্বনে কে লেগে আছে, তার উপর ডিপেন্ড করে আমার স্ট্রাকচার হবে, তখন আমার এলিমিনেশন রিঅ্যাকশন, খুব ভালো কথা। তো এখন দেখ এই যে রিঅ্যাকশনটা আমি করলাম SN2 বা SN1, এখন আমাকে বল SN1 রিঅ্যাকশনে বলতো অর্ডার কি ছিল, সামথিং গ্রেটার দ্যান সামথিং গ্রেটার দ্যান সামথিং, খাতা থেকে বল, খাতা থেকে বল, SN1 রিঅ্যাকশনের অর্ডার কি ছিল, রেট কোথায় কি হতো SN1 রিঅ্যাকশনে, SN1 রিঅ্যাকশন অর্ডার কি, এবং অর্গানিকের খাতা যে আনতে হবে সেটা আমি কি এবার ইনভিটেশন কার্ড দিয়ে বলতে হবে আমাকে, আশা করি বলতে হবে না, আমি তো গ্রুপেও বলে দিয়েছিলাম, ক্লাসে বলে দিয়েছি, ইনফ্যাক্ট আবার গ্রুপ টুক কি আমি গ্রুপ জানি না, ক্লাসে আমি বলে দিয়েছি ইনফ্যাক্ট, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার, আর এরপর শুধুমাত্র IUPAC বাকি থাকবে, IUPAC এর জন্য তোকে বলে দিয়েছি কি করতে হবে, ক্লাস 10 এর পর তুই ডিভাইস করছিস। SN1 এর অর্ডার কি হবে, খাতা থেকে বল, সোম বল, খাতা থেকে বল, বার কর, খাতার মধ্যে বার কর, SN1 রিঅ্যাকশন অর্ডার দেখে বল, ভালো করে দেখে বল, খাতা এনেছিস, আমি জেনে কি করবো এসব, আমি তো বলে দিচ্ছি অর্গানিকের খাতাগুলো নিয়ে আসতে রোজ, কারণ আমি তো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে অর্গানিকে রিলেট করবো, এর আগেও আনিস নি, খুব ভালো কথা, যাই হোক চলতে থাকুক এরকমই চলুক। বল 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 SN1 অর্ডার কি হয় বল, দেখে বল, তিনজনকে জিজ্ঞেস করছি, বল দেখি কি হয় অর্ডার অফ SN1 রিঅ্যাকশন। 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তাই তো, তাহলে মিথাইল হচ্ছে আমার সবচেয়ে কম, 3 ডিগ্রি সবচেয়ে বেশি। SN2 অর্ডার কি হয়, SN2 অর্ডার কি হয়, তার মানে মিথাইল গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি, তাহলে হচ্ছে আমার অর্ডার। তো আমি SN1 এর SN2 আমি এখন থেকে এই জন্য বলিনি যে এই কার্বনটা কত ডিগ্রি, ওই কার্বনটা কত ডিগ্রি, আমি ওই জন্য বলিনি ইচ্ছা করে, আমি হাইড্রোজেন লাগাইনি, হাইড্রোজেন লাগালে এটা হয়তো মিথাইল হয়ে যেত, আমি ওটাকে 3 ডিগ্রি করতাম, এরকম করতে আমি করিনি কিছু, আমি ইন জেনারেল তোকে বলছি। এখন
আমাকে কিন্তু SN1 বা SN2 রিঅ্যাকশনের মেকানিজম, তো SN1 আমার মেকানিজম কি হতো ভাই, SN1 আমার মেকানিজম হতো ফার্স্ট স্টেপে কি ফর্ম হতো SN1 এ, বল ফার্স্ট স্টেপে খাতা থেকে বল, কারণ না খাতা থেকে বলতে হলে তো ক্লাসই বন্ধ হয়ে যাবে আজকে। SN1 রিঅ্যাকশনে কি হতো ফার্স্ট স্টেপে ফর্ম, SN1 এর মেকানিজমে ফার্স্ট স্টেপে কি ফর্ম হয়, কি ফর্ম হয় SN1, SN1 এর ফার্স্ট স্টেপে কি ফর্ম হয়, কার্বোক্যাটায়ন। তাহলে ধরো আমার এখান থেকে ফার্স্ট স্টেপে বিআরটা বেরিয়ে গেল, গিয়ে আমার ফর্ম হতো কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়ন ফর্ম হলো। তারপরে স্টেপে কি হচ্ছে আমার, তারপরে স্টেপের মধ্যে কি OH মাইনাস লেগে যাবে, গিয়ে এটা ফর্ম হবে, টু স্টেপ প্রসেস SN1। আর SN2 তে আমার কি হতো, এই মেকানিজম আমি নতুন কিচ্ছু করাচ্ছি না। SN2 তে আমার কি ফর্ম হতো বল, লিখবি পরে, আগে বল, এসব লেখার কোনো দরকারও নেই। ইনফ্যাক্ট SN2 তে আমার কি ফর্ম হতো, ট্রানজিশন স্টেট, মানে ট্রানজিশন স্টেট তো আমার যে কোনো সিঙ্গেল স্টেপে ফর্ম হবে। SN2 রিঅ্যাকশন কটা স্টেপে হয়, খাতা থেকে বল, সিঙ্গেল স্টেপ। কি হতো মেকানিজমটা, বেসিক্যালি মেকানিজমটা এরকম ছিল, OH মাইনাস গিয়ে কোন সাইড অ্যাটাক করবে, ফ্রন্ট সাইড না ব্যাক সাইড, SN2 রিঅ্যাকশনে SN2 যে ব্যাক সাইড অ্যাটাক করবে, তাহলে OH মাইনাস নিউক্লিওফাইল গিয়ে ব্যাক সাইড অ্যাটাক করলে বিআর বেরিয়ে চলে গেল এবং আমি করেসপন্ডিং প্রোডাক্ট পেলাম। এগুলো আমি নতুন কিছু পড়াচ্ছি না, ইনফ্যাক্ট না লিখলেও চলবে। তো এখন ভাই এই মেকানিজম যে এরকম হয়েছে সেটা কিন্তু আমার থার্মোডাইনামিক্স কোনোদিনও প্রেডিক্ট করতে পারবে না। থার্মোডাইনামিক্স আমাকে বলবে হচ্ছে ভাই স্টার্টিং মেটেরিয়ালের এনার্জি ছিল 50, হয়ে গেছে সাপোজ 25, এটা ছিল 50, ওটা হচ্ছে 25, এরকম তো আমায় বলতে পারবে। কিন্তু থার্মোডাইনামিক্স কোনোদিনও বলতে পারবে না কোন মেকানিজমের থ্রুতে এটা গেছে, SN1 না SN2। মেকানিজমের জন্য আমার লাগবে হচ্ছে কোন চ্যাপ্টার, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সরি ক্লাস 12 এর পড়বো কেমিক্যাল কাইনেটিক্স। কাইনেটিক্স চ্যাপ্টার দিয়ে ইনফ্যাক্ট তোকে আমি বলেছিলাম ক্লাস 11-এ ওই রেট ইকুয়েশন বানিয়েছিলাম। রেট ইকুয়েশন থেকে আমি বলেছিলাম হচ্ছে এই রেট চেঞ্জ করছে, এর কনসেন্ট্রেশন চেঞ্জ করছে, রেট চেঞ্জ হচ্ছে, তার বেসিসে আমরা SN1 SN2 নমেনক্লেচারগুলো বুঝতে পেরেছিলাম, মনে আছে? তাহলে যে কোনো বেসিক তিনখানা ফান্ডামেন্টাল কোশ্চেন আমার অ্যাসোসিয়েটেড থাকে একটা রিঅ্যাকশনের সাথে। আমাদের ক্লাস 11-এর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার শুরুই হয়েছিল তিনখানা ফান্ডামেন্টাল কোশ্চেন দিয়ে। তিনখানা ফান্ডামেন্টাল কোশ্চেন ছিল হচ্ছে একটা রিঅ্যাকশন কি আদৌ হবে, সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে রিঅ্যাকশনটা যদি হয় তো কতক্ষণে হবে, 3 নম্বর হচ্ছে যদি হয় তো প্রোডাক্ট আমি কতটা প্রোডাক্ট পাবো। তিনখানা ফান্ডামেন্টাল কোশ্চেন ইকুইলিব্রিয়ামের ফার্স্ট পেজে দেখ লেখা আছে, তিনটা ফান্ডামেন্টাল কোশ্চেন অফ রিঅ্যাকশন। দেখে নে খাতা উল্টে বার কর। তো ইকুইলিব্রিয়ামের ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম তিনখানা ফান্ডামেন্টাল কোশ্চেন আমাদের অ্যাসোসিয়েটেড একটা রিঅ্যাকশন আমার সাথে সাথে, যে ভাই আদৌ রিঅ্যাকশনটা হবে কিনা। সেকেন্ড হচ্ছে যদি রিঅ্যাকশনটা হয়তো কতক্ষণে হবে। 3 নম্বর হচ্ছে যদি হয়তো আমি কতটা প্রোডাক্ট পাবো, এমনটা প্রোডাক্ট আমার কি হবে। তো রিঅ্যাকশনটা হবে কিনা সেটার আমার অ্যান্সার দেবে কে, থার্মোডাইনামিক্স, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়তে চলেছি। রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে, নিজে থেকে হবে না কিভাবে হবে। যদি বলি যে রিঅ্যাকশনটা কতক্ষণে হবে, টাইম কিভাবে হবে, সেগুলোর অ্যান্সার আমাদের হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, যেটা আমরা পড়বো ক্লাস 12-এ। আরেকটা কোশ্চেন যে রিঅ্যাকশনটা ভাই কতটা অ্যামাউন্টের প্রোডাক্ট পাবো, সেটা আমার অ্যান্সার কে দিয়ে দিয়েছে, অলরেডি আমাকে সেই অ্যান্সার দিয়ে দিয়েছে হচ্ছে ক্লাস 11-এর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। ইকুইলিব্রিয়াম যেটা আমি দেখেছি ভাই, ফরওয়ার্ড ডাইরেকশন কিভাবে বাড়াতে পারবো, ব্যাকওয়ার্ড ডাইরেকশন কিভাবে বাড়াতে পারবো, লিচেতেলিয়াস প্রিন্সিপাল অ্যাপ্লাই করে কোন দিকে ডাইরেকশন আমার শিফট করাতে পারবো, সেগুলো আমার দেখা আছে। তাহলে তিনখানা ফান্ডামেন্টাল কোশ্চেনের মধ্যে দুখানার অ্যান্সার আমি অলরেডি বুঝেছি। থার্মোডাইনামিক্স একটা দিতে চলেছে, ইকুইলিব্রিয়াম একটা বুঝতে পেরেছি, আরেকটা কেমিক্যাল কাইনেটিক্স দেবে ক্লাস 12-এ বুঝতে পারবো। তো আমি তোকে এখন ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স একটা ডায়াগ্রাম জাস্ট এর মধ্যে আঁকছি, এটা তো রাখার কোনো দরকার নেই। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এনার্জি অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের প্রোগ্রেস অফ দ্য রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন অ্যাজ ওয়েল এজ আমি SN1 রিঅ্যাকশনের জন্য আঁকছি। এটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়ালের এনার্জি সাপোজ 50, এটা হচ্ছে আমার প্রোডাক্টের এনার্জি সাপোজ 25। এটা হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। দুখানা এনার্জি বুঝতেই পারছি, একটা বেশি একটা কম। এখানে আমি 50-25 নিয়েছি, এটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল এনার্জি, এটা হচ্ছে আমার প্রোডাক্টের এনার্জি। তো বেসিক্যালি আমি যদি এদের প্রত্যেকটা স্টেপের এনার্জি ডায়াগ্রাম ড্র করি, যেটা আমি ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স থেকে পাবো, ডায়াগ্রামটা এর কেসটাতে হবে হচ্ছে এরকম। এর কেসটাতে ডায়াগ্রাম হবে এরকম। এই ডায়াগ্রাম আমার এখন আঁকার কোনো রকম কোনো দরকারই নেই, কোনটাকে আমি কিছু বুঝতে পারবো না, ডায়াগ্রাম না আঁকলেও চলবে। এর কেসে ডায়াগ্রামটা হচ্ছে এরকম, আর এর কেসে আমি ডায়াগ্রাম পাবো হচ্ছে এরকম। কোনটাকে কি বলে, অ্যাজ ওয়েল আছে হচ্ছে আমার ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের মধ্যে। এই ডায়াগ্রাম কিভাবে পেলাম, এই ডায়াগ্রাম কিভাবে পেয়েছি, সেই আইডিয়া কিন্তু আমার থার্মোডাইনামিক্স দিতে পারবে না। থার্মোডাইনামিক্স বলে আচ্ছা স্টার্টিং মেটেরিয়াল এনার্জি এত ছিল, প্রোডাক্টের এনার্জি আমার এত হলো, এই আইডিয়া আমার দেবে হচ্ছে থার্মোডাইনামিক্স। তাহলে বুঝতে পারলাম যে থার্মোডাইনামিক্স আমার কি আইডিয়া দিতে চলেছে, বোঝা গেছে? চল, ক্লিয়ার হয়ে গেছে? খাতায় হেডিং দিবি, লেখ লেখ, নোট বলে লিখে রাখতে পারিস না, নোট বলে কিছু লেখার দরকার নেই, লেখ খাতায় হেডিং দ্য টাইপস অফ প্রসেস, টাইপস অফ প্রসেসেস, টাইপস অফ প্রসেসেস, টাইপস অফ প্রসেসেস।
টাইপস অফ প্রসেসেস। তার মধ্যে নাম্বার 1 লেখ, এই যে আমরা যে করবো ভাই সিস্টেমের মধ্যে আমরা ভেরিয়েবলগুলো চেঞ্জ করব, এরকম কি কি প্রসেস আমরা করতে পারি? অনেক রকম প্রসেস আছে, তার মধ্যে আমাদের সিলেবাসে আছে মাত্র 4খানা প্রসেস। 1 নাম্বার প্রসেস লেখ আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল 1 নাম্বার লিখিস আইসোথার্মাল। টাইপস অফ প্রসেসের মধ্যে নাম্বার 1 আইসোথার্মাল। আচ্ছা আইসো মানে কি? বেসিক্যালি আইসো মানে সেম, ঠিক আছে, শুনেছি ভাই এর আগে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, কথাগুলো আমার শোনা আছে। তাহলে আইসো মানে হচ্ছে আমার সেম, বুঝলাম। আইসোথার্মাল মানে কি? যে প্রসেসে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, তাহলে আইসোথার্মাল মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট। 2 নাম্বার আইসোবেরিক। আইসো আইএসও আইসো বিএআরআইসি। 2 নাম্বার হচ্ছে আইসোবারিক বা বেরিক, বিএআরআইসি, আইসোবারিক। আইসোবারিক মানে কি? আইসো মানে সেম, বুঝলাম। বার মানে কি? বার হচ্ছে বেসিক্যালি প্রেসারের ইউনিট, ঠিক আছে, বার হচ্ছে আমার প্রেসারের ইউনিট। তার মানে আইসোবারিক মানে কি হবে বলতো? কে কনস্ট্যান্ট? প্রেসার কনস্ট্যান্ট, বোঝা গেল? তাহলে প্রেসার কনস্ট্যান্ট। 3 নাম্বার পরের প্রসেস আইসোকোরিক। আইএসও আইসো, তারপরে সিএইচও আরআইসি, আইএসও আইসো তারপরে সিএইচও আরআইসি, আইসোকোরিক। আইসোকোরিক মানে কি? কোর মানে হচ্ছে বেসিক্যালি, কোর মানে আমরা ভলিউম, কোর মানে হচ্ছে ভলিউম। একটা সিনেমা আছে, ঠিক আছে, কোর মানে ভলিউম, একটা সিনেমা আছে দ্য কোর বলে, দ্য কোর 2002-05 ওরকম সিনেমা, দ্য কোর। সিনেমাটা হচ্ছে কি নিয়ে? সিনেমাটা হচ্ছে এই বেসিক্যালি পৃথিবীর এই যে রোটেশন হচ্ছে, রোটেশনের জন্যই সব কিছু কন্ট্রোলে আছে, ঠিক আছে। কোনো একটা কারণে পৃথিবীর এই রোটেশনে একটু গন্ডগোল হয়েছে, যার ফলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে গেছে। ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার ফলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে, যার ফলে পৃথিবীতে র্যান্ডমলি হঠাৎ করে বাজ পড়ছে, পাখি মরে যাচ্ছে, ঠিক আছে, পুরো কমিউনিকেশন সিস্টেম একদম পুরো বসে গেছে, স্যাটেলাইট সব আটকে গেছে। সিনেমাটা দারুণ সিনেমা, বেসিক্যালি সিনেমাটার নাম দ্য কোর। তো বেসিক্যালি একটা সলিউশন কি? সলিউশন সায়েন্টিস্টরা ভেবে বার করলো, তাহলে পৃথিবীর সেন্টারে গিয়ে নিউক্লিয়ার এক্সপ্লোশন করে আবার ওই রোটেশনটাকে আগের স্টেটে ফিরিয়ে আনতে হবে। তাহলে এই নিউক্লিয়ার এক্সপ্লোশন করতে গেলে পৃথিবীর সেন্টারে কিছুটা পাঠাতে হবে। তো কি পাঠাবে? তার জন্য একটা স্পেশাল মেটাল ওরা বানালো। স্পেশাল মেটাল বানিয়েছে কারণ আমাকে তো যে কোনো জায়গা দিয়ে তো আমি পৃথিবীর সেন্টার দিকে যেতে পারবো না, আমাকে ভলক্যানোর থ্রুতে যেতে হবে, মানে হাই টেম্পারেচার যাতে বিয়ার করতে পারে এরকম আমাকে একটা মেটাল বানাতে হবে। এই নিয়ে সিনেমা, ঠিক আছে, দ্য কোর। এবার অনেক কিছু রকম প্রবলেম ফেস করছে যখন ভলক্যানোর মধ্যে দিয়ে যাচ্ছে, ওরা প্রেডিক্ট করতে পারেনি কোথাও হঠাৎ করে ভ্যাকুয়াম চলে এসছে, ভ্যাকুয়ামে কীভাবে মেটালটা বিহেভ করবে ওদের এক্সপেকটেশন ছিল না। এই নিয়ে সিনেমাটা দেখতে পারিস চাইলে বাড়ি গিয়ে। আইএমডিবি ততটা ভালো রেটিং নেই, ঠিক আছে, কিন্তু সিনেমাটা ভালো, কনসেপচুয়াল ভালো সিনেমা, ঠিক আছে, দ্য কোর। যাই হোক চল, আইসোকোরিক প্রসেস মানে কি? তার মানে কে সেম থাকবে? ভলিউম কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে আইসোকোরিক মানে কি? ভলিউম কনস্ট্যান্ট। 4 নম্বর প্রসেস লেখ অ্যাডিয়াবেটিক। এডিআইএ বিএটিআইসি, অ্যাডিয়াবেটিক প্রসেস। প্রসেস তো আর লিখছি না। অ্যাডিয়াবেটিক মানে কি? অ্যাডিয়াবেটিক মানে লিখবি কিউ কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে কিউ কনস্ট্যান্ট, ঠিক আছে, কিউ কনস্ট্যান্ট। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি টাইপস অফ প্রসেস আমি দেখলাম। এখন দেখ বেসিক্যালি এই যে হিটের আমরা ট্রান্সফার করলাম, হিট তো ট্রান্সফার করবো, হিট কিভাবে ট্রান্সফার করতে পারি, ওয়ার্ক কীরকম হতে পারে, সেই পার্টটা আমরা একটু পরে আসছি, ঠিক আছে। তার আগে আরেকটা জিনিস আমরা লিখি, তাহলে আমরা এখন বেসিক্যালি ছোটো ছোটো অস্ত্র কালেক্ট করছি। থার্মোডাইনামিক্স একটা হিউজ পার্ট, থার্মোডাইনামিক্স একটা হিউজ পার্ট। থার্মোডাইনামিক্সের ভাই যতটুকু আমাদের বোর্ডে আছে সেটুকুও ভালো করে বুঝতে গেলে তোর এই ছোটো ছোটো অস্ত্রগুলো কালেক্ট করা খুব দরকার ব্রহ্মাস্ত্র বানানোর জন্য, ঠিক আছে। চল খাতা আমাদের হেডিং দে, লেখ। আচ্ছা হেডিং দেওয়ার দরকার নেই, হ্যাশট্যাগ দিয়ে লেখ, হ্যাশট্যাগ দিয়ে 1 নাম্বার লেখ। কি লিখবি আগে দেখ কি লিখছি আমরা বেসিক্যালি। দেখ বেসিক্যালি প্রপার্টিকে মানে প্রপার্টি মানে হচ্ছে বেসিক্যালি প্রপার্টির বাংলা করলে তারা বলতে কি ধর্ম, ঠিক আছে, ধর্ম। তো ধর্ম কথাটা বেসিক্যালি বাংলায় যদি বলি, ধর্ম কথাটা এসছে ধারণ করা থেকে, ধারণ করা। এখন দেখ আমরা যদি আমাদের কথা বলি, আমরা ধর্ম বলতেই আমাদের প্রথমে মাথায় চলে আসে হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্ম, ঠিক আছে, মুসলিম আর যা যা আছে সবইগুলো আমাদের মাথায় আসছে। ধর্ম মানে হচ্ছে ধারণ করা। এখন ধারণ করা জিনিসটা দুভাবে আসতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে যেটা মানুষকে ধারণ করে, আর একটা হচ্ছে মানুষ যেটা ধারণ করে। দেখ মানুষকে যেটা ধারণ করে সেটা হচ্ছে বেসিক্যালি এই ধর্মগুলো যেটা তুই ভাবছিস, হিন্দুইজম, মুসলিম, ইসলাম, ঠিক আছে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, পার্সি, যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি মানুষকে যেটা ধারণ করছে।
আর একটা সেকেন্ড আছে হচ্ছে মানুষ যেটা ধারণ করে। মানুষ যেটা ধারণ করে কোনটা, সরি মানুষ যেটা ধারণ করছে সেগুলো হচ্ছে এগুলো ভাই, আমরা ধারণ করে নিলাম আমাদের মতন এগুলো, আমরা হিন্দু হতে চাইলাম, আমরা মুসলিম হতে চাইলাম, এটা আমরা ধারণ করে নিয়েছি। আরেকটা হচ্ছে ভাই মানুষকে যেটা ধারণ করে। মানুষকে কোনটা ধারণ করে, সাপোজ আমার হাইট হচ্ছে 6 ফিট, আমার গায়ের রং হচ্ছে ধর একদম পুরো পিঙ্ক কালারের, ঠিক আছে, আমি ধর মাথায় চুল নেই, এগুলো হচ্ছে আমি যেটা ধারণ করতে পারিনি, এটা আমাকে ভাই ধারণ করেছে, এটার উপর আমার কোনো কন্ট্রোল নেই, বুঝতে পেরেছিস? আমার গায়ের রং সবুজ, এটার উপর আমার কোনো কন্ট্রোল নেই, এটা আমাকে ভাই ধারণ করেছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? মানে দুখানা বেসিক্যালি প্রপার্টি হয়, একটা হচ্ছে আমি যেটা ধারণ করব, আর একটা হচ্ছে আমাকে যেটা ধারণ করবে। সিমিলার হতে আমরা যখন এখানে পড়ছি সেখানেও একই, আমরা দেখবো মাসের উপর ডিপেন্ড করে আমরা দুখানা টাইপে ডিভাইড করবো, ঠিক আছে? খাতার মধ্যে চল এক কাজ করি, বাঁ দিক ডান দিক করেই লিখি। খাতার লেফট সাইডে লেখ, হ্যাশট্যাগ তো দেওয়াই আছে, লেফট সাইডে লেখ এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, রাইট সাইডে লেখ ইন্টেন্সিভ প্রপার্টি। লেফট সাইডে লেখ এক্সটেন্সিভ প্রপার্টি, রাইট সাইডে লেখ ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ, দেখ বেসিক্যালি মনে রাখার সিম্পল টেকনিক হচ্ছে, দুখানা আমরা মাসের উপর ডিপেন্ড করে দেখি। মনে রাখার সিম্পল টেকনিক হচ্ছে, এদিকে তাকা, দেখ ইন্টেন্সিভে দেখ টার্মটার আগে একটা ইন আছে, আমরা মনে রাখবো ইন মানে হচ্ছে কোথা থেকে আসছে, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ঠিক আছে? ইন্টেন্সিভ কোথা থেকে আসছে বলতো, মাস ইন্ডিপেন্ডেন্ট, মাস ইন্ডিপেন্ডেন্ট। এটা তুই নিচে লেখ, ইন্টেন্সিভ প্রপার্টি নিচে লেখ, লেখ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্টেন্সিভ প্রপার্টি নিচে লেখ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, এবং দুখানার আইএনটাকে মার্ক করে দে, তাহলে তুই পরীক্ষার সময় মনে থাকবে ইন্ডিপেন্ডেন্ট থেকে আসছে ইন্টেন্সিভ, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে আমার মাস ইন্ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে আমার ইন্টেন্সিভ প্রপার্টি, মনে থাকবে? চল বুঝলাম। সেকেন্ড যে এক্সটেন্সিভ, মানে তাহলে কি হবে, এক্সটেন্সিভের নিচে তাহলে লেখ ডিপেন্ডস অন মাস, এক্সটেন্সিভের নিচে লিখছিস ডিপেন্ডস অন মাস, হয়ে গেছে লেখা, ডিপেন্ডস অন মাস লিখেছিস? আচ্ছা, এবারে তুই আমায় বল ভলিউম, ভলিউম কি মাসের উপর ডিপেন্ড করে না করে না? ভলিউম কি মাসের উপর ডিপেন্ড করবে নাকি করবে না? ভলিউম হচ্ছে আমার মাসের উপর ডিপেন্ড করবে কি করবে না? তাহলে আমি তোকে জিজ্ঞেস করি, এক গ্লাস জলের যা ভলিউম হবে, এক বালতি জলের ভলিউম কি সেম হবে? মাসের উপর ডিপেন্ড করবে না বলেছিস ভাই, তাহলে দুখানা তো আমার মাস চেঞ্জ হয়ে গেছে। এক গ্লাস জলের যা মাস, এক বালতি জলের মাস কি সেম না আলাদা বল? সেটা বলবি না, সেটা বলবি না, আলাদা হবে না সেম হবে? আলাদা। তাহলে বল ভলিউম ওদের সেম আছে না আলাদা আছে? তুই কোনোদিনও সেম করতে পারবি এক বালতি জলের ভলিউম আর এক গ্লাস জলের ভলিউম কোনোদিনও সেম করতে তুই পারবি না, বুঝতে পেরেছিস? এবারে তুই বলতে পারিস আমি ভাই আমি দার্শনিক, আমি ভাই গ্লাসকে বালতি ভাবি, তাহলে ভাই হতে পারে, ঠিক আছে? যদি মনে হয় তুই বাড়ি ধর তোকে বললাম বাড়িতে তুই গ্লাসে জল খাস না বালতিতে জল খাস, তুই বললি আমার জীবনে গ্লাস আর বালতি দুখানাই সেম, আমি গ্লাস বলতে বালতি বুঝি, সেটা আলাদা ব্যাপার ভাই, সেটা আমরা এখানে ডিল করছি না। তার মানে ভলিউম একটা টার্ম বোঝা গেল, বুঝতে পারলাম, আমি বুঝতে পারছি ভাই। তুই বল প্রেশার, প্রেশার কি ইন্টেন্সিভ হবে না এক্সটেন্সিভ হবে? সিম্পলি ভাবি ভাই, দেখ ভাই প্রেশার দেওয়ালের এখানে যা পড়ছে, মানে আমি কোথায় প্রেশার দিচ্ছি, সাপোজ আমার উপরে অ্যাটমসফিয়ার প্রেশার দিচ্ছে, তুই ভাব আমার উপরে অ্যাটমসফিয়ার থেকে যে প্রেশার আসছে আর ধর পুকুরের উপর যে প্রেশার আসছে সেটা কি সেম না আলাদা? আমরা ধর একই হাইটে আছি, আমিও পুরীতে আছি তুইও পুরীতে আছিস, ঠিক আছে? আমাদের উপরে অ্যাটমসফিয়ার যে প্রেশার দিচ্ছে সেই প্রেশারের অ্যামাউন্ট আমার উপর যা আলাদা হবে তোর উপর কি সেম হবে না আলাদা হবে বল? সেমই হবে। আমার মাছ ভাই হয়তো 200 কেজি, তোর মাছ হয়তো 500 কেজি হতেই পারে, ঠিক আছে? তো আমার ওই মাছের উপরে ডিপেন্ড করলো প্রেশার করছে না, বুঝতে পেরেছিস? তার মানে প্রেশারও হচ্ছে আমার কি ধরনের টার্ম, প্রেশার। আচ্ছা ঠিক আছে, তুই প্রেশার ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ পরে ভাবিস, ঠিক আছে? প্রেশার তুই পরে ভাববি। আচ্ছা নেক্সট হচ্ছে, তো আমি তোকে বললাম টেম্পারেচার, টেম্পারেচার আমার ইন্টেন্সিভ হবে না এক্সটেন্সিভ হবে, এগুলো তুই বাড়ি একটু ভাববি, আমি তোকে একটা আইডিয়া দিচ্ছি। ভলিউম, ভলিউম তুই বুঝতে পারছিস এক্সটেন্সিভ, বোঝা গেছে? প্রেশার, প্রেশার তো তুই বুঝে গেছিস ইন্টেন্সিভ, প্রেশার তো আমাদের উপর সেমি ক্রিয়েট করছে। এখন এই টার্মটাকে আমরা আরেকটু স্প্লিট করবো, এদিকে তাকা, এটা তোর ফিজিক্সে নেই, কোথাও নেই, এদিকে দেখবি এক্সটেন্সিভ টার্মটাকে আমরা একটু ভাঙতে পারি, কিরকম ভাঙি তা দেখবি। ধর আমার একটা কন্টেনারের মধ্যে, ভালো করে বোঝো ব্যাপারটা, আমার একটা কন্টেনারের মধ্যে 40 ml ধর লিকুইড আছে, 40 ml ধর লিকুইড আছে। এইবারে ভালো করে দেখছিস, আমরা ধর এটাকে মাঝ বরাবর সেপারেট করে দিলাম, মাঝ বরাবর সেপারেট করার ফলে তুই দেখ এদিকে ভলিউম কত হবে বল, 20 ml হবে, ওদিকে কত হবে 20 ml হবে। তার মানে দেখ আমরা এক্সটেন্সিভ প্রপার্টিকে সেপারেট করে দিলাম, যে স্মল স্মল পার্টগুলো পেলাম না ওদের সামেশনটা ওই বড়টার সাথে সেম হয়েছে, বুঝতে পারলাম? তুই এবার আরেকটা জিনিস ভাব, ধর এই ঘরের প্রেশার ধর 180 m, ধর আমি ঘরটাকে দুটো পার্টে ভেঙে দিলাম, ঘরের প্রেশার 180 মানে কি, ধর আমাকে ভাই ঘরের উপরে অ্যাটমসফিয়ার 180 প্রেশার দিচ্ছে, আমি ধর ঘরটাকে দুটো পার্টে স্প্লিট করে দিচ্ছি, এক্স্যাক্টলি সেম পার্টে স্প্লিট করলাম,
তাহলে বল ঘরের এই পার্টে কি হাফ এটিএম আর ওই পার্টে কি হাফ এটিএম হবে? হবে না ভাই। সিমিলার তোকে আরেকটা এক্সাম্পল দিই, ধর এই মুহূর্তে ঘরটার টেম্পারেচার বা ধর কোনো একটা লিকুইডের টেম্পারেচার, তার টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি ধর লিকুইডটাকে মাঝ বরাবর আলাদা করে দিলাম, একটা বাউন্ডারি দিয়ে করলাম এটার মতনই। তুই বল লিকুইডের একটা হাফের টেম্পারেচার 25 ডিগ্রি আর একটার 25 ডিগ্রি হবে? হবে না। তার মানে কি বলতো, যারা ইন্টেন্সিভ হয় না তাদের ওই স্মল স্মল পার্টগুলোর প্রপার্টি কোনোদিনও সামেশনের প্রশ্নই আসে না, ওদের প্রত্যেকেরটা ওভারঅলের সাথে সেমই থাকে, প্রত্যেকটা ওভারঅলের সাথেই সেম থাকবে। ওই স্মল কম্পোনেন্টের 85 হবে, ওই স্মল কম্পোনেন্টের 85 হবে, আবার দুখানাকে যোগ করলে 85 হবে, বুঝতে পারলি? তার মানে এই কেসটাতে যখন আমার এক্সটেন্সিভ হয় তখন কি হয়, তখন হচ্ছে ভাই ভেঙে দিলে আমার ওই প্রপার্টিগুলো ভাঙতে থাকে, কিন্তু যোগ করলে আমি ওভারঅলটাই পাবো। কিন্তু ইন্টেন্সিভের কেসে কি হয়, ভাঙলে আমি আলাদা আলাদা পাবো না, এক্স্যাক্টলি আগেরটার সাথেই সেম থাকবে, বোঝা গেছে? তাহলে চল তুই লিখে রাখতে পারিস, এক্সটেন্সিভের মধ্যে লেখ, এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে লিখবি অ্যাডিটিভলি সেপারেবল। এক্সটেন্সিভের মধ্যে লেখ অ্যাডিটিভলি বা অ্যাডিটিভলি সেপারেবল, অ্যাডিটিভলি সেপারেবল, বোঝা গেল? অ্যাডিটিভলি সেপারেট মানে অ্যাডিশন করে আমি সেপারেট করতে পারবো, অ্যাডিটিভলি সেপারেবল। জাস্ট লিখে রাখ, তার নিচে আমরা এটা এক্সটেন্সিভের মধ্যে লিখছি, ঠিক আছে? লেখ এরকম, লেখ কীরকম লিখবি, লেখ V1 প্লাস V2, বোঝা যাচ্ছে, ইকুয়ালস টু V টোটাল। ক্লিয়ার? দুখানা ভলিউম যোগ করলে ভাই আমি ওভারঅলটাই পাচ্ছি, বুঝলাম? ইন্টেন্সিভের মধ্যে লেখ, লেখ অ্যাডিটিভলি নট সেপারেবল, অ্যাডিটিভলি নট সেপারেবল, অ্যাডিটিভলি নট সেপারেবল। তার মানে লিখে রাখবি এরকম, লেখ T1 ইকুয়ালস টু T2 ইকুয়ালস টু T টোটাল, বুঝলি? বোঝা গেছে? T1 ইকুয়ালস টু T2 ইকুয়ালস টু T টোটাল, টোটালটার সাথে আমার সেম আছে, এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? চলো, এই হচ্ছে আমাদের বেসিক্যালি দুখানা টার্ম পড়লাম, এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ। এখান থেকে কিন্তু ভুড়িয়ে ভুড়িয়ে কোশ্চেন আসবে, তোকে পরীক্ষাতে ভাই দুখানা এরকম র্যান্ডমলি দিয়ে জিজ্ঞেস করবে যে এটা ইন্টেন্সিভ হবে না এক্সটেন্সিভ হবে, তখন তোকে আইদার দেখ তুই বাড়ি থেকে মুখস্থ করে যেতে পারিস, কারণ অনেকগুলো অচেনা টার্ম তোর কাছে থাকবে, এগুলো মুখস্থ করে দেওয়াটা করা বেটার, ঠিক আছে? যেমন রিফ্রাক্টিভ ইন্ডেক্স থাকবে, এগুলো তুই ফিজিক্সের সাথে রিলেট করে বার করে ফেলতে পারবি। তো ফিজিক্সে আছে থার্মোডাইনামিক্স, ক্লাসের শুরুতেই বলেছে এটা একটা এমন একটা চ্যাপ্টার যেটা ইন্টারডিসিপ্লিনারি, এর মধ্যে ভাই কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্স, ফিজিক্স হারমোনিক্স বলে কিছু হয় না, ম্যাথেরও রোল আছে, কেমিস্ট্রির মধ্যে ফিজিক্সেরও রোল আছে, সবারই রোল থাকবে এই চ্যাপ্টারটা স্পেশালি। আমরা এখানে কেমিস্ট্রির পার্সপেক্টিভটা দেখবো, ফিজিক্সে তুই ফিজিক্সের পার্সপেক্টিভ দেখবি, ঠিক আছে? এবং দু জায়গাতেই হেল্প করবে কিন্তু আমাদের ম্যাথামেটিক্স। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ইন্টেন্সিভ এক্সটেন্সিভ বুঝতে পারলাম। আচ্ছা, পরেরটা নোট বলে লেখ। তাহলে আমি তোকে জিজ্ঞেস করলাম, কোশ্চেন লেখ, নোট বলে কোশ্চেন লেখ, নোট বলে লেখ, নোটের মধ্যেই লেখ ডেন্সিটি ইজ ইন্টেন্সিভ অর এক্সটেন্সিভ। ডেন্সিটি ইজ ইন্টেন্সিভ অর এক্সটেন্সিভ। ডেন্সিটি আমার কি হবে, ইন্টেন্সিভ হবে না এক্সটেন্সিভ হবে? তো ভাই ডেন্সিটির ফর্মুলা কি হয়, মাস বাই ভলিউম। লেখ ডেন্সিটি ইকুয়ালস টু, লেখ মাস বাই ভলিউম, লেখ ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, হয়ে গেছে? চল, ডেন্সিটি আমি তোকে জিজ্ঞেস করছি ডেন্সিটি কি ধরনের ইয়ে। একটা টেকনিক আছে ভাই তোর, আইদার তুই পরীক্ষার সময় মুখস্থ করে যাবি বা তুই পরীক্ষার হলে ভেবে বার করবি। ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তোমাকে বল মাস, মাস কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? মাস অবশ্যই এক্সটেন্সিভ, ভাই মাস তো নিজেই মাস, তো মাসের উপর ডিপেন্ড করবে, আর কার উপর করবে? তাহলে মাস হচ্ছে আমার এক্সটেন্সিভ, বুঝলাম। ভলিউম, ভলিউম আমার এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? এক্সটেন্সিভ, অবশ্যই মাসের উপর ডিপেন্ড করে, তো বললাম ভাই 1 গ্লাস জল আর 1 বালতি জল, তাহলে ভলিউম হচ্ছে আমার এক্সটেন্সিভ। কিন্তু ডেন্সিটি, এবার তুই ভাব ডেন্সিটি, ধর আমি সমুদ্র থেকে 1 মগ জল তুললাম, তো সমুদ্রের ওই 1 মগ জলের যে ডেন্সিটি হবে আর সমুদ্রের জলের ডেন্সিটি সেম হবে না আলাদা হবে? সেমই হবে ভাই, ডেন্সিটি তো সেম। ওয়াটারের ডেন্সিটি কত হয় তুই নর্মালি পড়েছিস, 1 গ্রাম পার সিসি ওয়াটারের ডেন্সিটি, তাই না? তাই ভাই ওয়াটারের ডেন্সিটি 1 গ্রাম পার সিসি। আমি ধর তুই ভাব না, আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস ঢাললাম, তো কোল্ড ড্রিঙ্কসের বোতলে বাকি যেটা পড়ে আছে তার যা ডেন্সিটি হবে আর ওই 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কসের ডেন্সিটি সেম হবে না আলাদা হবে? সেমই হবে। তবে দেখ এটা কিন্তু আমার ডেন্সিটি কি হয়ে গেল বলতো, মানে ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ? ইন্টেন্সিভ হয়ে গেছে। তার মানে দেখ আমি এটাকে ঘুরিয়ে বলতে পারি দুখানা এক্সটেন্সিভের রেশিও একটা ইন্টেন্সিভ হয়। দেখ দুখানা এক্সটেন্সিভের রেশিও একটা ইন্টেন্সিভ হয়, ঠিক আছে? তাহলে নোট বলে খাতার মধ্যে লেখ, লেখ রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টিজ, নোট বলে লিখছিস রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টিজ ইজ ইন্টেন্সিভ। এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে?
রেশিও অফ টু ইন্টেন্সিভ প্রপার্টিজ ইজ এক্সটেন্সিভ। ক্লিয়ার, বোঝা গেছে? চলো এইবার আমরা ফিরে আসছি হচ্ছে একটু ডিটেলসে, আসবো হচ্ছে হিট আর ওয়ার্ক। আমরা এখনো ভাই আস্তে আস্তে এবার থার্মোডাইনামিক্সের মধ্যে ঢুকছি, ঠিক আছে? কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারছি, এবার আস্তে আস্তে ঢুকবো থার্মোডাইনামিক্স। খাতায় হেডিং দিলে 1 নাম্বার হেডিং হচ্ছে হিট। হিট তো ভাই হিটের মধ্যে কিছু কথা লেখা ছিল না খাতায় এর আগে শুরুতে? কি লেখা আছে বলতো? হিট দেখ লেখা আছে হচ্ছে মোড অফ ট্রান্সফরমেশন অফ এনার্জি, তাই তো? যখন আমার ডিফারেন্স কি থাকে, টেম্পারেচারের ডিফারেন্স থাকে, সেটা আমার লেখা ছিল না হিটের মধ্যে? লেখা আছে না? ওয়ার্ক আমার কি লেখা ছিল বলতো? মোড অফ ট্রান্সফার অফ এনার্জি যখন আমার কি থাকে, কিসের ডিফারেন্স থাকে? ফোর্সের ডিফারেন্স থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়ার্ক আর হিট। এখন হিট আমার বেসিক্যালি কিভাবে ট্রান্সফার করতে হবে, একটা কোশ্চেন করলাম। লাইট কি বেসিক্যালি? তুই তো ফিজিক্সে লাইট পড়েছিস, লাইট চ্যাপ্টার পড়েছিস না? ফিজিক্সে পড়া গেছে না লাইট? লাইটের ভাই তুই পড়বি, না হলে পড়বি তো। বল লাইট অ্যাকচুয়ালি কি? এনার্জি না হিট না ওয়ার্ক? লাইট হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো? লাইট তো ভাই ওয়েভলেন্থ তো আলাদা ব্যাপার। আমি এনার্জি হিট না ওয়ার্ক? লাইট, লাইট হচ্ছে মানে ধর তোকে আমি জিজ্ঞেস করলাম সূর্য থেকে তো ভাই লাইট আসছে, সূর্য থেকে কি আসছে? এনার্জি আসছে, হিট আসছে নাকি ওয়ার্ক আসছে? আসছে হচ্ছে এনার্জি। তাহলে কিছুক্ষণ আগে বলেছিলি হিট এনার্জি বলেছিলি, আর এখন আবার হিট। হিট আর এনার্জি কি সেম টার্ম? খাতা ক্লাসে শুরুতেই বলেছি হিট আর এনার্জি কি সেম টার্ম? হিট এনার্জি সেম টার্ম নয়, হিট আর এনার্জি এক টার্ম নয়। কোনোদিন আমি বলতে পারি না হিট এনার্জি। বলেছিলাম না হিট এনার্জি কতটা ভুল, ওয়ার্ক এনার্জি কতটা ভুল। অনেকে তোকে বলবে বাট অ্যাকচুয়ালি কতটা ভুল, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে লাইট অ্যাকচুয়ালি কি? লাইট হচ্ছে অ্যাকচুয়ালি হিট, শুধু হিট। লাইট হচ্ছে অ্যাকচুয়ালি হিট, আর কিচ্ছু না। লাইট হচ্ছে হিট। কিরকম টাইপের হিট? চল তার জন্য আমি তুই দেখবো হচ্ছে হিট অ্যাকচুয়ালি কত টাইপের, মানে হিট বলতে কি বুঝি। তো হিট দিয়ে 3খানা অ্যারো দিয়ে এরকম দিয়ে লেখ। আমাদের এইগুলো আর জিজ্ঞেস করবে না, ঠিক আছে? এখন আমরা হিট সম্পর্কে যেটা দেখছি এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। লিখে রাখতে পারি সাইডে নট ফর এক্সাম। এক্সাম লিখে কেটে রাখ, নাহলে বাড়ি গিয়ে তুই কনফিউজ হয়ে যাবি কোনটা এক্সাম আছে কোনটা এক্সামে নেই। যেভাবে ক্যালোরিকের কনসেপ্ট আমাদের এক্সামে জিজ্ঞেস করবে না, ক্যালোরিকের পর থেকে প্রতিটা জিনিস এক্সামে জিজ্ঞেস করবে, এটাও আমাদের এক্সামে জিজ্ঞেস করবে না। কারণ এগুলো না বুঝলে আমরা থার্মোডাইনামিক্স বুঝতে পারবো না, এবং বুঝতে না পারলে কদিন পর তোর কাছে চ্যাপ্টার শুধুমাত্র মুখস্থ করার চ্যাপ্টার হয়ে যাবে। থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি মুখস্থ করার চ্যাপ্টারই নয়, সব কিছু আমাদের কন্ট্রোল করছে ভাই থার্মোডাইনামিক্স। তুই গাড়ি চালানো থেকে শুরু করে সাইকেল চালানো থেকে শুরু করে যা কিছু সব কন্ট্রোল করছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স ছাড়া আমার কিছু হচ্ছেই না, চারিদিকে সব কিছু থার্মোডাইনামিক্সেরই